অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে তপন স্মার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি লেকচার গাইডের মডেল 2 এর সমাধান পর্বটি। এর আগের পর্বটিতে মডেল 1 সমাধান করে দেখিয়েছি, চাইলে তোমরা সেগুলো দেখে আসতে পারো। এখানে দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী 1 থেকে 15 পর্যন্ত 15টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। আমরা সেগুলো আগে সমাধান করব। তারপর দেখো এক কথায় অংশটি দেওয়া আছে, এখান থেকে 16 থেকে আমাদের 25 পর্যন্ত এক কথায় উত্তর দেওয়া আছে, সেগুলো আমরা সমাধান করবো আজকের পর্বটিতে। তো প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটিতে এখানে বলা আছে যে আয়তক্ষেত্রের সাথে নিচের কোন মাত্রাটি যোগ করলে সেটি ঘনবস্তু হবে। তো আমরা জানি আয়তক্ষেত্র দ্বিমাত্রিক, কেননা তার দৈর্ঘ্য ও প্রস্থ থাকে, এবং ঘনবস্তু হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ দৈর্ঘ্য থাকতে হবে, প্রস্থ থাকতে হবে এবং উচ্চতা থাকতে হবে। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে, তার সঙ্গে যদি আমরা উচ্চতা যোগ করি তাহলে সেটি কিন্তু ত্রিমাত্রিক হয়ে যাবে, বা সেটি আসলে ঘনবস্তু হয়ে যাবে। তো 2 নম্বরে বলা আছে বর্গাকার শোকেসের মাত্রা কয়টি। যেমন যেহেতু বর্গাকার শোকেসের কথা বলেছে, তো আমরা জানি শোকেসের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং উচ্চতাও থাকে, 3টি অংশই থাকে। তো আমরা সেই শর্ত অনুযায়ী বলতে পারি যে বর্গাকার শোকেসের মাত্রা হচ্ছে 3টি, যেটি এখানে দেখো ঘ নম্বরে দেওয়া আছে। তারপর 3 নম্বরে বলা আছে প্রারম্ভিক মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়। তো প্রারম্ভিক মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, প্রিন্সিপাল অর্থাৎ আমরা পি সেখান থেকে পাই। তো 4 নম্বরে বলা আছে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে। লাভ বা ক্ষতি সর্বদাই ক্রয় মূল্যের উপরই নির্ভর করে। 5 নম্বরে বলা আছে রিয়াজ সাহেব 7% মুনাফায় 2800 টাকা ব্যাংকে জমা রাখলেন এবং 5 বছর পর কত টাকা মুনাফা পাবেন। তো দেখো এখানে মুনাফার হার অর্থাৎ আর এর মান দেখো দেওয়া আছে। তারপর দেখো যে যত টাকা হয় তত টাকাকে আসলে আসল ধরা হয়, অর্থাৎ পি এর মান দেখো দেখা আছে 2800 টাকা, এবং দেখো এন অর্থাৎ সময় দেখো দেওয়া আছে এখানে 5 বছর। তাহলে যদি হয় তাহলে মুনাফা কত এটি আমাদের নির্ণয় করতে বলছে। তো যেহেতু এটি সরল মুনাফার অঙ্ক, তাহলে সরল মুনাফা নির্ণয়ের যে সূত্রটি, যেটা জানি আমরা I=PRN, তার মাধ্যমে আমরা কি করব, এখান থেকে সরল মুনাফা নির্ণয় করব। তো চলো আমরা সমাধানটা দেখে আসি আসলে কিভাবে সমাধান করতে হয়। আমি দেখো এখানে আসলে অনেক বড় আকারে আসলে লিখেছি, কেননা তোমাদের জানো যদি কখনো এটি কি বড় প্রশ্নে আসে তাহলে তোমরা যেন আসলে সাজিয়ে লিখতে পারো, সেই শর্ত অনুযায়ী আমি দেখো এখানে বড় আকারে লিখে দিয়েছি। তো দেওয়া আছে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমি আগে লিখে নিয়েছি। আসল পি কেবল 2800 টাকা, মুনাফার হার আর ইকুয়াল 7%। তো এই মুনাফার হার যেহেতু পার্সেন্টে থাকে, এই পার্সেন্ট থেকে আমাদের ভেঙে সেটা আসলে টাকাতে রূপান্তর করতে হয়, অর্থাৎ ভগ্নাংশ আমরা এখানে প্রকাশ করে নেব। যেটি জানি আমরা 7কে আগে লিখবো, এবং পার্সেন্ট বলতে কি হর হিসাবে 100 তো চলে আসবে, যার কারণে আমরা 7/100 লিখতে পারি, এবং সময় n = 5 বছর দেখো এখানে দেওয়া আছে। তো এরপর সরল মুনাফা নির্ণয়ের যে সূত্রটি I=PRN, সেই I=PRN লিখেছি। এরপর দেখো পি এর জায়গায় পি এর মান, আর এর জায়গায় আর এর মান এবং এন এর জায়গায় এন এর মান বসিয়ে দিয়েছি। এরপর 100 দ্বারা যদি আমরা 2800কে ভাগ করি তাহলে আমরা 28 পেয়ে যাচ্ছি। নিচের অংশটিতে আসলে কেউ থাকে না, তাহলে এবার আমরা উপরে উপরে সবগুলো গুণ করবো, অর্থাৎ 5, 7 এবং 28 গুণ করলে আমরা 980 টাকা পেয়ে যাচ্ছি। তো এটি আসলে আমাদের সরল মুনাফা। তো আমরা দেখি আসলে 980 কত নম্বর অংশটিতে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো গ নম্বরে দেওয়া আছে, অর্থাৎ গ নম্বরটি আমাদের এখানে সঠিক। তো 6 নম্বরে বলা আছে দেখো 2,0 এবং 6,0 দুইটি বিন্দু, তার মধ্যবর্তীর স্থানাঙ্ক কত। তো এখানে দুইটি দেখো যে বিন্দু দেওয়া আছে, অর্থাৎ ভুজ 2 এবং কি দেখো কোটি 0, আবার পরবর্তীতে দেওয়া আছে ভুজ 6 এবং কোটি 0 দেওয়া আছে। তো এই বিন্দুটার মধ্যবর্তীর স্থানাঙ্ক কত। তো আমরা মধ্যবর্তীর স্থানাঙ্ক অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী যে স্থানাঙ্ক সেটি বের করার যে একটি সূত্র, সেই সূত্রের মাধ্যমে আমরা আসলে নির্ণয় করব। তো সূত্রটা আমরা জানি যে দেখো যে ভুজদ্বয়ের সমষ্টি ভাগ 2 এবং কোটিদ্বয়ের সমষ্টি ভাগ কত 2। তো এখানে ভুজ বলতে দেখো প্রথমটাকে যদি আমরা ভুজ দেখো যে এটাকে যদি আমরা ভুজ 1 ধরি, এটাকে যদি ভুজ 2 ধরি, বা কোটির ক্ষেত্রে যদি এই মানটাকে আসলে আমরা পরেরটা যেহেতু জানি আমরা কোটি হয়, তো এখানে যদি কোটি 1 ধরি, এটাকে কোটি 2 ধরি, তাহলে দেখো আমরা সূত্রটিতে যেটি পাই যে ভুজদ্বয়ের সমষ্টি ভাগ 2, কোটিদ্বয়ের সমষ্টি ভাগ 2। তো দেখো যে ভুজদ্বয় বলতে 2 আর 6, তার মানে 2 আর 6 আমি দিয়েছি যোগ, এবং সেটাকে 2 দ্বারা ভাগ করেছি। আর দুইটাতে কোটি যেহেতু 0, তাহলে 0 দেখো 0 যোগ দিয়েছি, এবং সেটাকে 2 দ্বারা ভাগ দিয়েছি। তো 6 আর 2 যোগ করলে দেখো 8 পেয়ে যাচ্ছি আমরা, আর 0 0 যোগ করলে তো 0ই হয়। তো এবার 2 দ্বারা যদি 8কে আমরা ভাগ করি তাহলে 4 পেয়ে যাচ্ছি, এবং 0কে যদি 2 দ্বারা ভাগ করি, 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তার ফলাফল 0ই হয়। তো যার কারণে আমরা এখানে 0 লিখেছি। অর্থাৎ আমরা যে দুটি বিন্দুর মধ্যবর্তীর স্থানাঙ্ক যেটি পাইলাম, আমরা দেখো যে ভুজ পেয়েছি 4 এবং কোটি পেয়েছি 0। দেখো আসলে এটা কত নম্বরে দেওয়া আছে আমরা দেখি এবার। আমরা এখানে দেখতে পাচ্ছি গ নম্বরে আসলে অংশটিতে দেওয়া আছে যে ভুজ 4 এবং কোটি 0, অর্থাৎ গ নম্বরটি এখানে সঠিক। 7 নম্বরে বলা আছে নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ হওয়ার শর্ত মানে কোটিগুলো আসলে সমান হতে হবে।
কোটিগুলো সমান হলে তাহলে সেটিকে এক্স অক্ষের সমান্তরাল বলবো, এবং হচ্ছে যদি ভুজগুলো সমান হয় তাহলে সেটি হচ্ছে কি জানি আমরা ওয়াই অক্ষের সমান্তরাল হয়। তো দেখো এখানে দেখো যে এখানে কোটি সমান কার দেওয়া আছে, দেখো এখানে কোটি কিন্তু এখানে এক্স এর মান, ক নম্বরে এক্স এর মান দেওয়া আছে অর্থাৎ ভুজের মান দেওয়া আছে। আমরা খ নম্বরে হচ্ছে দেখো যে এখানে দেখতে পাচ্ছি যে ভুজের মানই দেওয়া আছে, এবং ঘ নম্বরে যেটা দেওয়া আছে দেখো এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল 0 অর্থাৎ কোটি শূন্য দেওয়া আছে। কোটি শূন্য থাকলে কিন্তু হবে না, কোটির মান কিছু না কিছু হতে হবে। তো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র গ নাম্বার দেখো কোটি 2 দেওয়া আছে, অর্থাৎ কোটি সমান হলে আমরা সেটিকে এক্স অক্ষের সমান্তরাল বলতে পারি। তো সেই শর্ত অনুযায়ী আমরা এখানে গ নাম্বারটাকে সঠিক হিসাবে ধরবো। দেখো পরবর্তীতে 8 নম্বরে দেওয়া আছে মূল বিন্দু ও হচ্ছে দেখো যে আরেকটি বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দ্বয় দ্বারা গঠিত সরলরেখার ঢাল কত। তো মূল বিন্দুর যে স্থানাঙ্ক সেটি আমরা জানি, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজ 0 হয় এবং কোটিও হচ্ছে 0 হয়। তো এই বিন্দু এবং এই বিন্দু দ্বয়ের দ্বারা গঠিত সরলরেখার ঢাল আমাদের নির্ণয় করতে হবে। তো সরলরেখার ঢাল নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি যে কোটিদ্বয়ের পার্থক্য ভাগ হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য। তো সেই সূত্রের মাধ্যমে আমরা সরলরেখার ঢাল কত হয় সেটি আমরা নির্ণয় করব। তো ইতিমধ্যে আমি সেটিও আসলে সমাধান করে রেখেছি। দেখো এখানে আমরা যদি আমাদের সুবিধা অনুযায়ী আছে আমরা এখানে এটাকে আছে কি মানে ভুজ 1 ধরি এবং হচ্ছে এটাকে কোটি 1 ধরি, একইভাবে এটাকে যদি আমরা ভুজ 2 ধরি এবং কোটি হচ্ছে এখানে এটাকে 2 ধরি, তাহলে দেখো সূত্রটিতে আমরা প্রয়োগ করে পাই যে কোটিদ্বয়ের দেখো পার্থক্য দিয়েছি ভাগ হচ্ছে কি ভুজদ্বয়ের পার্থক্য। তো কোটি হচ্ছে কি দেখো যে প্রথমে দেখো যে আমাদের কোটি 2 দেওয়া আছে, তাহলে কোটি 2 এর মান হচ্ছে 3, আর কোটি 1 এর মান হচ্ছে দেখো যে 0 দেওয়া আছে। একইভাবে ভুজ 2 এর মান দেখো দেওয়া আছে হচ্ছে কত 2, এবং হচ্ছে কোটি দেখো যে ভুজ 1 এর মান হচ্ছে কত 0 দেওয়া আছে। এরপর 3 থেকে 0 বাদ দিলে 3 পাচ্ছি, 2 থেকে 0 বাদ দিলে আমরা 2 পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের সরলরেখার যে ঢালটি সেটি পাচ্ছি আমরা 3 ভাগ কত 2। তো দেখি আসলে কত নম্বরে দেওয়া আছে এখানে, দেখো এখানে দুইটা আসলে ক নম্বর দেখো 3/2 দেওয়া আছে, খ নম্বরে 3/2 দেওয়া আছে, কিন্তু যেহেতু আমরা আমাদের মানটি আসলে ধনাত্মক পেয়েছি অর্থাৎ খ নম্বরটি সঠিক হবে। তো এরপর 9 নম্বরে বলা আছে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা, এটি আমরা জানি যে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা হয়। 10 নম্বরে বলছে বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো আছে কি হবে, সূক্ষ্মকোণ, সমকোণ না স্থূলকোণ। তো আমরা জানি যে অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সর্বদাই স্থূলকোণ হয়, অর্থাৎ এটিকে যদি আমরা একটা বৃত্ত ধরি অর্থাৎ এখান থেকে একটা যে চাপের কথা চিন্তা করি আমরা, যেমনটা হচ্ছে আমি এখানে একটা বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু নিলাম, এটার নাম এ বিন্দু দিলাম, এটার নাম বি বিন্দু দিলাম, তাহলে এই বিন্দু দ্বয়ের উপর দণ্ডায়মান একটি হচ্ছে কি দিলাম চাপ দিলাম, যেমন হচ্ছে এটি একটা চাপ। তো এই যে বৃত্তস্থ যে কোণটি, এই কোণটির মাপ আসলে কত ডিগ্রি হবে, তো এগুলো সর্বদাই জানি আমরা 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে সর্বদাই ছোট হবে। তো আমরা বলতে পারি যে অধিচাপের উপর দণ্ডায়মান যে কোনো বৃত্তস্থ কোণের মান সর্বদাই হচ্ছে কি হয় 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তাই 190 ডিগ্রি অপেক্ষা বড় বা 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলি, স্থূলকোণ বলি। সেই শর্ত অনুযায়ী এখানে ঘ নাম্বারটি সঠিক। 11 নম্বর বলছে দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি আলাদা চিহ্ন রয়েছে। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত 10টি আসলে চিহ্ন, আলাদা চিহ্ন রয়েছে, যেটি ক নম্বরে দেখো দেওয়া আছে। তো 12 নম্বরে দেখো এখানে বলা আছে 15.25 বাইনারি সংখ্যা কত সেটি আমাদের বের করতে বলছে, অর্থাৎ এটি একটি 10 ভিত্তিক সংখ্যা দেখো দেওয়া আছে এবং হচ্ছে রেডিক্স পয়েন্ট যুক্ত, এবং এই রেডিক্স পয়েন্ট যুক্ত দেখো যে 10 ভিত্তিক সংখ্যাকে কিভাবে আমরা আসলে বাইনারিতে রূপান্তর করব সেটি তোমাদের আসলে বৃহৎ আকারে আসলে দেখাচ্ছি, যেন তোমরা আসলে সৃজনশীল প্রশ্নগুলোতে আসলে তোমরা আসলে সমাধান করতে পারো। তো আমি এখানে দেখো লিখেছি, প্রথম কথা হচ্ছে আমরা যে 10 ভিত্তিক সংখ্যাটা আছে তার আমরা জানি এই রেডিক্স পয়েন্টের বামের অংশটাকে আসলে পূর্ণাংশ বলা হয়, ডানের অংশটাকে ভগ্নাংশ বলা হয়। তো প্রথম কথা হচ্ছে আমরা এই পূর্ণাংশের মানটা আলাদাভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব এবং হচ্ছে ভগ্নাংশের যে মানটি সেটিকে আমরা আলাদাভাবে আসলে রূপান্তর করব। তো আমরা পূর্ণাংশের মানকে কিভাবে আছে আমরা দেখো যে বাইনারিতে রূপান্তর করব, তার নিয়ম হচ্ছে ওই পূর্ণাংশ সংখ্যাটিকে আমরা দেখো যে বাইনারির যে দেখো ডিজিট যে 2, অর্থাৎ এই 2 দ্বারা আমরা কি ওই পূর্ণাংশটাকে ভাগ করব, এবং হচ্ছে 2 দ্বারা দেখো 15কে ভাগ করলে আমরা 7 পাই, এবং অবশিষ্ট যে সংখ্যাটি সেটিকে আমরা ওই ভাগফলের সোজা কথায় লিখবো, অর্থাৎ দেখো আমি এখানে 1 লিখেছি। এরপর একইভাবে আমরা মানে পর্যায়ক্রমে আসলে ভাগটা আমরা চলমান রাখবো যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 আসে। তো 2 দ্বারা একইভাবে যদি 7কে ভাগ করি তাহলে ভাগফল দেখো 3 হচ্ছে এবং কি ভাগশেষ কত হয়, এবারও 1 হয়, কিন্তু সেই 1 দেখো আমি এখানে লিখেছি। একইভাবে 2 দ্বারা আবারও 3কে আমরা ভাগ করি তাহলে ভাগফল আবারও দেখো যে 2 1 2 অর্থাৎ 1 হয়, এবং ভাগশেষ এবারও আমাদের 1 আসতেছে, সে 1 দেখো আমি সোজাই লিখেছি। আবারও দেখো যে যেহেতু ভাগফল 0 আসতে হবে ততক্ষণ অবধি পর্যন্ত আমাদের ভাগ চলমান রাখতে হবে। তো সেই শর্ত অনুযায়ী দেখো আমি আবারও 2কে যদি আমরা 2 দ্বারা যদি 1কে ভাগ করি তাহলে এবার ভাগফল কিন্তু 0 হচ্ছে, আর
ভাগশেষ কিন্তু 1 হচ্ছে। তো এবার যেহেতু ভাগশেষ দেখো ভাগফল 0 চলে আসছে, আমাদের আর ভাগটা চলমান রাখার কোনো প্রয়োজন নেই। তো আমরা নিচের যে মানটা, এই মানটাকে জানি আমরা হচ্ছে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ সর্ববৃহৎ মান ধারণকারী ডিজিট, এবং উপরের মানটাকে এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ কি সবচেয়ে কম হচ্ছে কি মান ধারণকারী ডিজিট, এটিকে আমরা আসলে প্রকাশ করি। আর আমরা যে বাইনারি যে মানটা পাইলাম, এই মানটা লেখার নিয়ম হচ্ছে কি আমরা নিচ থেকে আগে লিখবো, অর্থাৎ নিচের এই 1 লিখবো আগে, তারপর 1, তারপর 1, তারপর 1, এভাবে দেখো এই দিক থেকে পর্যায়ক্রমে আমরা যাব। তো আমরা 15-এর যদি বলি যে বাইনারি মান কত, তাহলে দেখো 4টায় 1 আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা একইভাবে যে ভগ্নাংশ যে মানটি আছে, সে ভগ্নাংশের মানটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো দেখো যে আমি ভগ্নাংশ অর্থাৎ 0.25 আমি লিখেছি, এবং এটাকে আমরা নিয়ম যেটি ভগ্নাংশকে অর্থাৎ 2 দ্বারা আমাদের হচ্ছে কি গুণ চলমান রাখতে হবে। কতক্ষণ পর্যন্ত আমরা রাখবো? যতক্ষণ দেখবো যে গুণফল আছে, এই যে উপরে যে ডিজিটটা আছে প্রথম যে 25, এই ডিজিটের চেয়ে মান যখন আমাদের ছোট চলে আসবে, তখন আমাদের ভাগটা স্টপ রাখতে হবে। তো দেখো আমরা যদি 0.25কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 2 দুগুণে 4 রাখে 5। তাহলে এবার হচ্ছে কি দেখো যে 2 ঘর পর দশমিক বিন্দু আছে, মানে কি 2 ঘর পর আমাদের এখানে দশমিক বিন্দু দেখো বসাই দিতে হয়েছে, এবং হচ্ছে দশমিক বিন্দু বামে কেউ না থাকা মানে 0 রাখলাম। এবং একইভাবে আবারও আমাদের আছে দেখো যে এই মানটাকে আবার ভাগ গুণ করতে হবে। তো 2 0 0, 5 দুগুণে 10 শূন্য হাতে কত থাকলো 1, সেই 1 আমরা পরবর্তী এখানে দেখো যে চলে নিয়ে আসছি, অর্থাৎ দেখো যে 2 ঘর পর দশমিক বিন্দু আছে, মানে এখানে আমরা দশমিক বিন্দুটা দিয়ে বসাই দিয়েছি। এরপর এই যে গুণফলটা দেখো, এই গুণফলটা কিন্তু উপরে যে প্রথম যে আছে ভগ্নাংশ যে মানটি, তার চেয়ে কিন্তু তুলনামূলকভাবে ছোট চলে আসছে। তো এই ছোট চলে আসার কারণে আমাদের আর গুণটা চলমান রাখার কোনো প্রয়োজন নাই। তো আর আমাদের এদিকে আসলে গুণ করলে দেখা যায় ঘুরে ফিরে 0 আসবে, অর্থাৎ অযথা হয়ে যাবে। তো এবার এখানকার ক্ষেত্রে কি হবে, অর্থাৎ এখানকার ক্ষেত্রে যেমন এখানে নিচের মানটাকে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট ধরেছি, আর এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপরের মানটাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট ধরবো, আর নিচের মানটাকে লিস্ট সিগনিফিকেন্ট বিট ধরবো। অর্থাৎ উপরের মানটা সর্ববৃহৎ মান ধারণকারী ডিজিট এবং নিচেরটা সর্বনিম্ন মান ধারণকারী ডিজিট। তো এটাকে আমরা হচ্ছে 0টাকে প্রথমে লিখবো, অর্থাৎ উপরের মোস্টটাকে সামনে লিখি, তারপর হচ্ছে লিস্টটাকে পরবর্তীতে আমরা লিখি, অর্থাৎ দেখো 0.01 আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা আছে বলতে পারি যে 0.25 এর হচ্ছে কি বাইনারি মান হচ্ছে কত, 0.01। তো এরপর হচ্ছে দেখো যে পুরোটা আমাদের আলাদা আলাদাভাবে মান বের করতে পারে না, পুরোটাকে একত্রিত আমাদের বের করতে বলেছে। তো আমি দেখো এখানে লিখেছি, দেখো যে 15.25 এর হচ্ছে কি বাইনারি মান আছে, দেখো যে 1111.01। এটি দেখি কত নম্বর আসলে দেওয়া আছে আমাদের। তো আমরা এভাবে আসলে যে কোনো বাইনারি মানকে আমরা রূপান্তরিত করতে পারবো। দেখো 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। এখানে দেখো দেওয়া আছে ক নম্বরে আসলে উত্তরটি, অর্থাৎ ক নম্বরটি এখানে সঠিক হবে। তো এরপর হচ্ছে 13 নম্বর দেখো কিছু আমরা উপাত্ত দেখতে পাচ্ছি, এই উপাত্তগুলোর মধ্যক কত আমাদের এটি নির্ণয় করতে বলছে। তো মধ্যক নির্ণয় করার যে প্রথম যে শর্তটি, অর্থাৎ মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাকে হচ্ছে উপাত্তগুলোকে আমাদের হচ্ছে বৈশিষ্ট্য আকারে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে হবে। যদি না সাজাই তাহলে অবশ্যই আমি মধ্যক নির্ণয় করতে পারবো না। তো সেই শর্ত অনুযায়ী আমরা এখানে দেখো যে উপাত্তগুলোকে আমরা দেখো যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি আগে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে উপাত্তের সংখ্যা দেখো যে 3 3 6টি দেওয়া আছে, অর্থাৎ উপাত্ত সমূহের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, যে এটা n = কত 6 পাচ্ছি আমরা, যা একটি জোড় সংখ্যা। এই উপাত্ত সমূহ সংখ্যা যদি জোড় হয় সেক্ষেত্রে একটা মধ্যক নির্ণয় সূত্র আছে, বা বিজোড় হলে সেক্ষেত্রে একটা মধ্যক নির্ণয় সূত্র আছে। তো জোড়ের ক্ষেত্রে আমরা দেখো জোড়ের সূত্রটি এখানে প্রয়োগ করেছি, যেটি আমরা জানি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, দেখো যে /2। তো n বলতে উপাত্ত সমূহের সংখ্যা, অর্থাৎ n এর জায়গায় দেখো n এর মান 6 আমি বসিয়ে দিয়েছি, এখানেও তাই করেছি। তো এবার 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে 3 তম পদ পেয়ে যাচ্ছি, যোগ দেখো আবার 2 দ্বারা 6কে ভাগ করলে 3, 3 এর সঙ্গে যদি 1 যোগ করি আমরা 4 পেয়ে যাচ্ছি, 4 তম পদ। তো এরপর হচ্ছে 3 তম পদের জায়গায় 3 তম পদের মান, 4 তম পদের জায়গায় 4 তম পদের মানটা আমরা বসিয়ে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 3 তম পদের মান 1 2 3, 3 তম পদের মান দেখো 5, এবং 4 তম পদের মান তাহলে কত 7। এটা আমরা আসলে বাম থেকে হিসাব করতে পারি অথবা ডান থেকে হিসাব করতে পারি, একই বিষয়, অর্থাৎ কোনো এখানে উত্তরটা চেঞ্জ হবে না। তো দেখো 5 আর 7 আমরা যেহেতু পাইলাম 3 এবং 4 তম পদের মান, আমরা সেটা বসিয়ে দিয়েছি। তাহলে 5 আর 7কে যোগ করলে 12 পেয়ে যাচ্ছে, 12কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি 6। অর্থাৎ আমরা বলতে পারি মধ্যক সমান হচ্ছে কত 6। এবার এখানে দেখো যে উপাত্ত সমূহ যদি বেজোড় হতো, তখন সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে বের করতাম। তো সেটির সূত্র হচ্ছে n+1, হ্যাঁ দেখো /2 তম পদ। এটি আসলে আরো সহজ, অর্থাৎ এটি বিজোড় হলে আরো সহজ। এবার একইভাবে n এর জায়গায় n এর মান বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু হচ্ছে সমাধানটা পেয়ে যাব। তো দেখি আমরা আসলে কত নম্বরে সেটি দেওয়া আছে, অর্থাৎ দেখো আমরা 6 দেখতে পাচ্ছি খ নম্বরে, অর্থাৎ খ নম্বরটি আমাদের এখানে সঠিক। এবার 14 নম্বরে বলা আছে কিছু উপাত্ত সমূহ দেওয়া আছে,
এই উপাত্তের পরিসর কত সেটি আমাদের বের করতে বলছে। তো পরিসর বলতে কি বুঝি আমরা? পরিসর বলতে যে উপাত্ত সমূহ দেওয়া থাকবে তাদের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ তার সঙ্গে 1 যোগ, এই যোগ করলে যে মানটি পাবো সেটি আসলে আমাদের পরিসর। তো আমরা আসলে এখানে সর্বোচ্চ মান যেটি সেটি দেখো পাচ্ছি যে দেখো যে 50 এবং সবচেয়ে ছোট মান সেটি কত পাচ্ছি 33 পেয়ে যাচ্ছি। তো আমরা এবার যদি পরিসর নির্ণয় করি তাহলে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান যে মানটি সেটি বিয়োগ করলাম, তার সঙ্গে দেখো 1 যোগ দিয়েছি। তো এবার 50 থেকে 33 বাদ দিলে 17, 17 সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো 18, অর্থাৎ আমরা পরিসর বলতে পারি 18, যেটি দেখো কত নম্বরে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যে ক নম্বরে দেওয়া আছে। 15 নম্বর পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ নিচের কোনটি, যেটা কি আমরা বলতে পারি যে পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ আছে স্ট্যাটিস্টিক, যেটি ক নম্বরে দেখো দেওয়া আছে। এবার এক কথায় উত্তর দেখো দেওয়া আছে 16 থেকে 25 পর্যন্ত, সেগুলো নিয়ে এবার আলোচনা করব। তো 16 নম্বরে প্রথমে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস কত 3ab ইন্টু a প্লাস b, এটি সমান আমরা কি লিখতে পারি? তো এটি আমরা জানি যে a প্লাস b অল কিউবের যে সূত্রটি সেটি আসলে এখানে তারা দিয়েছে। তো আমরা বলতে পারি এটি সমান হচ্ছে a প্লাস b অল কিউব। তো x ইকুয়াল 2 এবং y ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এটি আমাদের বের করতে বলছে। তো যে প্রদত্ত যে রাশিটি দেওয়া আছে সেটি আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এক্স এর জায়গায় এক্স এর মান যে 2 এবং ওয়াই এর জায়গায় ওয়াই এর মান 3 সেটি বসাই দিলাম। এবার 2 এর উপর স্কোয়ার থাকা মানে হচ্ছে কি 4, এবং 3 এর উপর স্কোয়ার থাকা মানে 9, এবং 4 আর 9 যোগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি 13 পেয়ে যাচ্ছি। তো 17 নম্বরের উত্তর হচ্ছে কত 13 হবে, অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারি যে এটার মান হচ্ছে কত আমরা 13 বলতে পারি। এবার 18 নম্বরে আরেকটি আমরা চক্রবৃদ্ধির অঙ্ক দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে 6% হারে 3000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধির মুনাফা কত। মুনাফা নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র এখানে দেখো যে আর এর মান দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা এবার চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় যে সূত্র সেই সূত্রের মাধ্যমে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করব। তো আমরা এখানে দেখো যে তথ্যগুলো লিখেছি আসল পি ইকুয়াল কত 3000 টাকা, মুনাফার হার আর ইকুয়াল 6%, এবং 6%কে ভাঙায় আমি 6/100 পাই, এবং 6/100কে ভাঙালে আমরা 0.06 পেয়ে যাচ্ছি, এবং সময় এন ইকুয়াল 1 বছর দেখো দেওয়া আছে। এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের যে সূত্রটি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 সেটি আমি লিখেছি। এবার পি এর জায়গায় পি এর মান, ও দেখো যে আর এর জায়গায় আর মান আমি বসিয়ে দিয়েছি। এরপর আমরা দেখো যে বন্ধনীর ভিতরে যেহেতু কাজটা করব, তো বন্ধনীর ভিতরে দেখো 1 এবং 0.06 যদি যোগ করি তাহলে আমরা 1.06 পেয়ে যাচ্ছি। আর কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকা মানে আসলে সেই সংখ্যাটার মান ওইটাই থাকে, তো যার কারণে 1 আমি এখানে আর আসলে লিখি নেই। তো -1 দিলাম। এবার 1.06 থেকে যদি 1 বাদ দিই আমরা তাহলে পেয়ে যাচ্ছি কত 06, এবং 0.06 আর দেখো যে যদি আমরা এই মানটা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 180। অর্থাৎ আমরা বলতে পারি যে 18 নম্বরে এখানে দেখো যে 18 নম্বরে আমরা বলতে পারি যে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কত আমার কত 180, যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে 180 এটা আমরা লিখতে পারি। তো এরপর 19 নম্বর সরল মুনাফা আই ইকুয়াল কত। তো আই ইকুয়াল আমরা জানি আই ইকুয়াল পি আর এন লিখতে হয়, এটি আমাদের জানি। এবার 20 নম্বরে বলা আছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাটির প্রতিটি বিন্দুর ভুজ কেমন হবে। তো যখনই মাথায় রাখবো যে ওয়াই অক্ষের সমান্তরাল বলবে তখন কি তার ভুজের মান সমান হতে হবে, বা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে সেটিকে কোটির মান সমান হতে হবে। তো যেহেতু এখানে ওয়াই অক্ষের সমান্তরাল বলছে তাহলে অবশ্যই কি ভুজের মান সমান হতে হবে। তো ভুজের মান আমরা এখানে লিখে দিলাম যে সমান হতে হবে। তো তৃতীয় চতুর্ভাগে ভুজ এক্স এর মান কত হবে। তো আমরা একটা কি মনে করি এখান থেকে আমরা জানি এই অংশটাকে প্রথম চতুর্ভাগ বলা হয়, এটিকে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে তৃতীয় চতুর্ভাগ, আর এটিকে আসলে চতুর্থ চতুর্ভাগ বলা হয়। তো আমরা জানি যে এখানে এই যে তৃতীয় চতুর্ভাগে ভুজ এবং কোটি উভয়ের মানে কিন্তু ঋণাত্মক হবে। তো এখানে যেহেতু ভুজের মানে শুধু আমাদের বলছে যে ভুজ এক্স এর মান কত হবে, তো আমরা শুধুমাত্র এটাকে বলতে পারি ঋণাত্মক হতে হবে। তো এরপর 22 নম্বরে বলা আছে একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করলে কি উৎপন্ন করা যায়। তো একটা বৃত্তের কথা বলেছে, আমরা এখানে একটা বৃত্ত যদি অঙ্কন করি, এখানে যদি এটাকে ব্যাস বরাবর বিভক্ত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে একটা আছে কি দেখো যে বৃত্তাংশ দেখতে পাচ্ছি, এবং এখানে নিচের দিকে একটা বৃত্তাংশ দেখতে পাচ্ছি, অর্থাৎ অর্ধবৃত্ততে রূপান্তরিত হয়ে যাবে। তো বলতে পারি একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করলে কি উৎপন্ন হয়, যে দুটি অর্ধবৃত্ত উৎপন্ন হয়। তো 23 নম্বর বলা আছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি ডিজিট রয়েছে। অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা 10টি ডিজিটই পাই, যেটা 0 থেকে 9 পর্যন্ত যে 10টি ডিজিট। 24 নম্বরে বলছে টেলি চিহ্ন দ্বারা কি নির্ণয় করা হয়। তো টেলি চিহ্ন দ্বারা সর্বদাই গণসংখ্যা নির্ণয় করা হয়। আমরা টেলি চিহ্ন দ্বারা শুধুমাত্র গণসংখ্যা নির্ণয় করা বুঝি, গণসংখ্যা বা আসলে সেটিকে ঘটন সংখ্যা বলা হয়। 25 নম্বর বলা আছে কেন্দ্রীয় মান কি। কেন্দ্রীয় মানকে আসলে সংখ্যা, কেন্দ্রীয় মান হচ্ছে কি সংখ্যা, আমরা বলতে পারি যে কেন্দ্রীয় মান হচ্ছে সংখ্যা। এই ছিল আজকের পর্বটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।